এই দৃশ্য আমি কোনোদিন কোনো প্রার্থীকে নিয়ে কোনোদিন দেখি। ভবানীপুরে যে বাই ইলেকশনে নন্দীগ্রামে হেরে যাওয়ার পর যে বাই ইলেকশনে মমতা ব্যানার্জি জিতেছিলেন, আমি সেই নির্বাচনে ভবানীপুরে দায়িত্বে ছিলাম। আমি দেখেছি ভোটের দিন কিরকম মমতা ব্যানার্জির বাড়িতে হেরে গেছে। অভয়ার ছায়া তার পেছনে পেছনে ঘুরছে। কোর্টের রায় যদি ইডির পক্ষে যায়, মমতা ব্যানার্জি কি গ্রেফতার হয়ে যেতে পারে? অবশ্যই যেতে পারে, সাথে রাজীব কুমার। অবশ্যই। কারণ উনি 600 ভোটে জিতে দেখাক মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে। মমতা ব্যানার্জি 600 ভোটে জিতে দেখাক, তাহলেই বুঝবো। উল্টো দিকে যে রয়েছে না, তার নাম শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের 294টা কেন্দ্রেরই প্রার্থী অভয়ার মা। অভয়ার ওপরেই নির্বাচন হবে। তো প্রথমেই তোমাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। পানিহাটি এখান থেকে রত্না দেবনাথ ওরফে অভয়ার মা তিনি প্রার্থী হয়েছেন। কি বুঝছেন পানিহাটির আবহাওয়া কেমন কেমন সাড়া পাচ্ছেন মানুষের? আপনারা একটা ভুল করছেন, আমি প্রথমে বলি। অভয়ার মা রত্না দেবনাথ যে প্রার্থী হয়েছেন, উনি শুধু পানিহাটির প্রার্থী নন। আপনারা রাজনৈতিক অঙ্কটা আর একটু ভালোভাবে বুঝলে আমার মনে হয় ভালো হবে। অভয়ার মা প্রার্থী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। অভয়ার মা প্রার্থী এবছর 294টা কেন্দ্রে। দিদিমণি বলেন না, যিনি 294টা কেন্দ্রেরই প্রার্থী উনি। আর এবছর আমাদের অভয়ার মা হচ্ছে পশ্চিমবঙ্গের 294টা কেন্দ্রেরই প্রার্থী অভয়ার মা। অভয়ার ওপরেই নির্বাচন হবে। আমি যা বুঝতে পারছি, অভয়ার মায়ের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে, রাস্তায় রাস্তায়, দুয়ারে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে অভূতপূর্ব মহিলাদের সাড়া। দেখুন, পুরুষ মানুষরা তো, উনি মহিলা বলে পুরুষ মানুষরা তো এসে ওনাকে দুঃখে জড়িয়ে ধরে কাঁদতে পাচ্ছেন না। তারা হয়তো নীরবে দূরে কাঁদছেন, তাদের চোখের জল ফেলছেন আজও। কিন্তু বাড়ির মহিলারা কোনো ফ্ল্যাটের নিচে গেলে, আমি কোনোদিন, দেখুন আমার রাজনৈতিক জীবনের ইতিহাস 1934 সাল থেকে, 1934 সাল থেকে, এই 1934 সাল, 1994 থেকে আমি প্রথম কলেজ ইলেকশন দাঁড়াই। তাহলে আপনি হিসাব করুন, 94 আর 6 2026, 30 বছর, 31 বছর আমার রাজনৈতিক জীবন। তাতে আমি বহু নির্বাচন করেছি। বিধানসভা বলুন, পৌরসভা বলুন, লোকসভা বলুন, গ্রাম সভা বলুন, পঞ্চায়েত বলুন, জেলা পরিষদ বলুন, প্রচুর ইলেকশনে প্রচুর প্রার্থীর হয়ে বা প্রচুর দলের হয়ে আমি কাজ করেছি। কিন্তু আমি কোনোদিন এই রকম সারা কোনো প্রার্থীর ক্ষেত্রে কোনোদিন দেখিনি, যে একটা ফ্ল্যাটের নিচ দিয়ে গেলে সারা ফ্ল্যাটের মহিলারা নিচে নেমে এসে দাঁড়িয়ে থাকছেন আর তাকে জড়িয়ে ধরে শুধু কাঁদছেন। কোনো কথা নেই তাদের মুখে, তারা নির্বাক, তাদের মুখে কোনো কথা নেই, শুধু কাঁদছেন, চোখের জল ফেলছেন ওনাকে জড়িয়ে ধরে। এই দৃশ্য আমি কোনোদিন কোনো প্রার্থীকে নিয়ে কোনোদিন দেখি। যে অভয়ার মা প্রার্থী হয়েছে, শাসক দল থেকে একাধিক কটাক্ষ তার বিরুদ্ধে উঠে আসছে। দেখুন, এই ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়েও কটাক্ষ করতে কেউ ছাড়েননি, মহাত্মা গান্ধীকে নিয়েও ছাড়েননি, ইন্দিরা গান্ধীকে নিয়েও ছাড়েননি, রাজীব গান্ধীকে নিয়েও ছাড়েননি। মোদিজি যিনি সারা পৃথিবীর বুকে ভারতবর্ষকে আবার 1 নম্বরে তুলে নিয়ে এসছেন। সারা পৃথিবীর যত দেশের নেতা মন্ত্রীরা আছে, তারা ঘুম থেকে উঠে প্রশাসনিক ব্যাপারে চিন্তা করার আগে একবার ভারতবর্ষের কথা এখন চিন্তা করতে হচ্ছে, ডিউ টু নরেন্দ্র দামোদর দাস মোদী। তাকেও কটাক্ষ করতে ছাড়ছেন। ওনাকে কটাক্ষ করবেন, আমার মনে হয় ওনারা এতদিনে মেয়ের জন্য লড়াই করতে করতে ওনারা অনেকটা পলিশড হয়ে গেছেন। পলিটিক্সের যে এই কাদা ছোড়াছুড়ি থাকে, এটা ওনারা বুঝেছেন। ওনারা এসব কটাক্ষ গায়ে মাখবেন না। শাসক দলের বিধায়ক নির্মল ঘোষ, আপনি একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে, সেটা ধামাচাপা দেওয়ার জন্যই কি এবার নিজে সরে গিয়ে ছেলেকে প্রার্থী করলো? হ্যাঁ, নান্টুদা তো পালিয়েছে। আমি তো এর আগের আমার ভাষণগুলো বলেছি যে নির্মল ঘোষ পালাবেন পানিহাটি ছেড়ে। আর আমি আমার আগের
রাজনৈতিক মঞ্চের ভাষণগুলো দেখবেন, আমি নিজে মাইকেই বলেছি যে নান্টুদা চাইলে তার ছেলেকে বা মেয়েকে প্রার্থী করে নিজে কেটে পড়বেন। নান্টুদা কেটে পড়েছেন, দিয়ে ছেলেকে এগিয়ে দিয়েছেন যে হারলে অন্তত নির্মল ঘোষ হেরেছে, এটা না থাক, ছেলে হেরেছে, জীবনের প্রথম নির্বাচন, হারতেই পারে, পরে হয়তো জিতবে, এই হিসেব করে ছেড়েছেন। আর নান্টুদার মাথাটা খারাপ হয়ে গেছে। অভয়ার ছায়া তার পেছনে পেছনে ঘুরছে। নির্মল ঘোষ এই ইলেকশনেও, আমি দায়িত্ব নিয়ে বলছি, নির্মল ঘোষ এই নির্বাচনেও তার ছেলের হয়ে যে বুথে বুথে যাবেন, অভয়ার ছায়া তার পেছন পেছন ঘুরবে। প্রতিটা বুথে বুথে নির্মল ঘোষের পেছনে অভয়ার ছায়া ঘুরবে, নির্মল ঘোষের ছেলের পেছনে অভয়ার ছায়া ঘুরবে। অভয়াকাণ্ডে তো উনি সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন। সবচেয়ে বেশি সাহায্য যদি কেউ করে থাকে, তিনি মমতা ব্যানার্জি। নবান্ন 14 তলার থেকে বসে পুরো ইনস্ট্রাক্ট করেছেন উনি। ব্যাপার বিনীত গোয়েলকে দিয়ে বলুন বা আরো পুলিশ কর্তাদের দিয়ে বলুন, উনি তো বলতে পারতেন যে তোমরা দোষীদেরকে ওখান থেকে ধরে ইমিডিয়েটলি যাতে তারা সাজা পায় তার ব্যবস্থা করো। তা না বলে উনি বলেছেন আগে দেহটাকে তাড়াতাড়ি লোপাট করো। দেহটাকে হাইজ্যাক করে তুলে নিয়ে এসে এই নির্মল ঘোষের নেতৃত্বে তিনটে চারটে ডেড বডিকে টপকে দিয়ে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি শবদাহ করে দিয়েছেন অভয়ার, যাতে সেকেন্ড বার পোস্টমর্টম করার আর কোনো চান্স পাওয়া না যায়, যাতে আসল দোষীরা মুক্তি পেয়ে যায়, এই দোষ থেকে বেরিয়ে যেতে পারে। এই শাসক দলের মুখেই বারবার নারী সুরক্ষার কথা উঠে আসছে। দেখুন, এই সরকারের কোনো কথার কোনো ভ্যালু বা দাম আমার কাছে আর নেই। এই সরকারকে প্রতিষ্ঠা করার পেছনে আমাদের রক্ত ঘাম সব দেওয়া আছে, কিন্তু যখন আমরা বুঝতে পারি যে এই সরকার একেবারে নিজেদের জন্য চলছে, একটা পরিবারের জন্য এই সরকার চলছে, তখন থেকে আমরা এই দলের কাছ থেকে কিন্তু সরে আসি। আর এদের সবটাই ভাঁওতা, যা বলে সবটাই ভাঁওতার কথা বলে। কয়লা চুরি করে বলে হয়নি, গরু চুরি করেছে বলে হয়নি, নারীদের সুরক্ষা না দিতে পেরে, দেখুন সুরক্ষা না দিতে পারা একটা ব্যাপার, আমি ওই অবধি মানতে পারছিলাম যে অভয়ার ঘটনাটা হয়ে গিয়েছে, কিন্তু একটা ঘটনা, আমি বলছি না যে সবসময় মুখ্যমন্ত্রী জেনে হয় কি প্রধানমন্ত্রী জেনে সব ঘটনা হয়, দেশে তো তা হয় না, হওয়ার পর জানতে পারা হয়, কিন্তু ডিপেন্ড করে হচ্ছে হওয়ার পর আমি কি সিদ্ধান্ত নিলাম। আমি কি দোষীদের, মুখ্যমন্ত্রী হয়ে বা প্রধানমন্ত্রী হয়ে আমি কি দোষীদের বাঁচানোর চেষ্টা করলাম, আড়াল করার চেষ্টা করলাম, না দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করলাম। নারী সুরক্ষার ক্ষেত্রে, বিশেষ করে অভয়ার ক্ষেত্রে এবং সব ক্ষেত্রগুলোতে, যখনই কোনো নারীর ওপর অত্যাচার হয়েছে, তখনই মমতা ব্যানার্জি যারা অত্যাচার করেছেন তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে সেফগার্ড করার চেষ্টা করেছে। বিভিন্ন ঘটনায় আপনারা দেখেছেন, পার্কস্ট্রিট কাণ্ড থেকে আরো বিভিন্ন ঘটনায় দেখেছেন। নারী সুরক্ষা কোনো প্রশ্নই এই সরকারের ভেতরে নেই। আজ সকালে বালিগঞ্জের সোনা পাপ্পু তার বাড়িতে ইডি রেড করেছে। সোনা পাপ্পু, কয়লা ভাইপো, গরু অনুব্রত, এদের বাড়িতে তো এখন ইডি রোজই রেড করে, এগুলো নিয়ে আর বিশেষ কি বলবো বলুন। এর মধ্যেও চলবে, কোনদিন দেখবেন মমতা ব্যানার্জির বাড়িতে রেড হয়েছে, যদিও আমার মনে হয় না উনি অতটা বোকা, কিন্তু এগুলো এখনকার তৃণমূলের নেতাদের বাড়িতে ইডির হানা, সিবিআই এর হানা, এগুলো রোজকার বিষয় হয়ে গিয়েছে, এগুলো করে নতুন কিছু বলার নেই। কিন্তু শাসক দল থেকে বলা যায় যে ইডি সিবিআই ভোটের আগে দিয়ে এত তৎপর হয়ে উঠছে কারণ কেন্দ্রীয় সরকার তাদেরকে তাদের নিজের সম্পত্তি হয়ে গেছে। দেখুন, এর আগে অ্যাকচুয়ালি তৃণমূল তো সিপিএম এর পুরো প্যাটার্নটাকে ধরে উন্নততর সিপিএম এর সন্ত্রাস তৈরি করেছে তৃণমূল। এক্ষেত্রে একই ব্যাপার হয়েছে, সিপিএম যেমন সিপিএম এর আমলে সমস্ত কিছুকে কেন্দ্রীয় বঞ্চনা বলে রাজনীতি করত। কারণ আপনি যখন একবার সরকারে চলে আসবেন, আপনার তো তখন আর কিছু বলার থাকবে না, বিরোধী দলগুলো আপনার বিরুদ্ধে বলবে। তাই যখন এই রাজ্যে কেউ ক্ষমতায় চলে আসে আশ্চর্যজনকভাবে, সে সিপিএম হোক বা তৃণমূল হোক, তখন একমাত্র তাদের তো নিজেদের বিরুদ্ধে কিছু বলার থাকে না, কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রের নামে দোষ দিয়ে এরা চালাতে চায়। আর ইডি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে
যাই হয়েছে সারা বাংলার মানুষ জানে কয়লা চুরি হয়েছে, সারা বাংলার মানুষ জানে গরু চুরি হয়েছে, সারা বাংলার মানুষ জানে অভিষেক ব্যানার্জির বউ সোনা হাতে নিয়ে ধরা পড়েছে। কিন্তু সবকিছুতেই বলেছে এগুলো কেন্দ্রীয় সরকারের চক্রান্ত। এদিকে ওয়ারেস আপনি দেখুন এখনো অব্দি রাস্তার উপর দিয়ে গরু বোঝাই লরি যায়, মানুষ দেখছে, কিন্তু মমতা ব্যানার্জি বলছে ইডি সিবিআই কে দিয়ে কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করছে। মমতা ব্যানার্জির এসব কথার কোনো দাম নেই। অন্যদিকে এই যে নির্বাচন কমিশন থেকে 5 জনকে বদলি করে দেওয়া হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এরা দেখেছেন এরা বাংলা বিরোধী, মানে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক চেঞ্জ যদি কেউ করতে চায় সেটা একমাত্র বিজেপি। বিজেপি পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক চেঞ্জ করতে যায় না, বিজেপি পশ্চিমবঙ্গর যে প্যাটার্নে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গটাকে চালাচ্ছে সেটাকেই পরিবর্তন করতে চায়। এই যে এত চুরি, চাকরি চুরি, মানে চুরির তো কোনো শেষ নেই। আমার মনে হয় না ভারতবর্ষে কখনো কোনো রাজ্য সরকার এরকম তৈরি হয়েছে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে এত কেলেঙ্কারি আর এত চুরি আর এত দুর্নীতি রয়েছে। বিজেপি নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে, শুভেন্দু অধিকারীদের নেতৃত্বে, অমিত শাহের নেতৃত্বে এই পুরো বাংলার ডেমোগ্রাফিটাকে না, এই পুরো বাংলার পরিস্থিতিটাকে চেঞ্জ করতে চাইছে। এর আগেও একাধিকবার নির্বাচন কমিশনকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মন্তব্য করেছেন, এমনকি জ্ঞানেশ কুমারকে নিয়েও কথা বলেছেন। এবার বলেছেন নির্বাচন কমিশন বিজেপির বাপের সম্পত্তি। ওনার ভাষাগুলোই তো বরাবর এরকম, বাপের সম্পত্তিটা পুলিশ টাকার সম্পত্তি, স্টেট পুলিশ টাকার সম্পত্তি, তাহলে আপনার বাপের সম্পত্তি। আপনিও তো যেরকম ভাবে পুলিশকে দিয়ে বিজেপির ছেলেদের ওপর অত্যাচার করাচ্ছেন, আপনি যেরকম ভাবে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তাদের বাড়িতে বাড়িতে মিথ্যে মামলা তুলে নিয়ে গিয়ে মিথ্যে মামলা দিচ্ছেন, তাহলে পুলিশ আপনার বাপের সম্পত্তি বলে আপনি করছেন। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই সরব হয়েছেন। দুজনেরই দাবি যে বাইরের রাজ্য থেকে লোক ঢোকানো হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। হাজার হাজার ফর্ম 6 নির্বাচন কমিশনে পড়ে আছে, তা বিজেপি জমা করেছে। হ্যাঁ, বিজেপি বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গের লোক নিয়ে আসছে, তো আমি মানছি। কাদের নিয়ে আসছে? সেই পরিযায়ী শ্রমিকদেরকে ভোটের আগে নিয়ে আসছে। বিজেপি স্পেশাল ট্রেন করে দিয়েছে সমস্ত অঞ্চল থেকে পশ্চিমবঙ্গের ভোটে পরিযায়ী শ্রমিকদের ফেরার জন্য। লক্ষ লক্ষ কোটি 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 কয়েক কোটি লোক যারা পরিযায়ী শ্রমিক হয়ে বাংলার বাইরে, বাংলা থেকে গিয়ে বাইরের রাজ্যগুলোয় কাজ করছে, সুরাটে, আহমেদাবাদে, গুরগাঁওতে, বিভিন্ন জায়গায়, মহারাষ্ট্রে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, তাদেরকে ভোটের সময় তারা যাতে ভোট দিতে আসে, মমতা ব্যানার্জির মাথায় যাতে এটা ঢোকাতে পারে যে পরিযায়ী শ্রমিকরাও কিন্তু এই রাজ্যের মানুষ, তারা দুঃখ দুর্দশা যন্ত্রণা নিয়ে এ রাজ্য থেকে বাইরের রাজ্যে গিয়ে দুটো ভাত খাওয়ার জন্য কর্ম করতে গিয়ে ওখানে যেতে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে। তাদের বুড়ো বুড়ো বাবা মা, বয়স্ক বাবা মারা তারা সব বাড়িতে একা একা থাকে। বহু পরিযায়ী শ্রমিকদের বহু বাচ্চা তারা এখানে পড়ে থাকে, যারা তাদের বাবাকে পায় না, বাবারা বাইরে কাজ করতে গেছে। তারা সেই পরিযায়ী শ্রমিকরা যাতে বাংলায় ফিরে আসতে পারে সেই পরিস্থিতি তৈরি করার জন্য তারা এবছর বাংলার ভোটে বিশেষ বিশেষ ট্রেনে পশ্চিমবঙ্গে ফিরছেন, শুধু ভোটটা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে টেনে নামানোর জন্য সেই পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে আসছেন ভোট দেওয়ার জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটি একটি অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক পদক্ষেপ নির্বাচন কমিশনের। কোনটা? এই যে ফর্ম 6 বিজেপি জমা দিচ্ছে, হাজার হাজার নাম তোলা হচ্ছে। ফর্ম 6 বিজেপি জমা দেবে না কেন? ফর্ম 6 তো বিজেপিকে জমা দিতে হবে। তার কারণ হচ্ছে এই যে রাজ্য সরকারি কর্মীদের একাংশকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অঞ্চলে প্রচুর অরিজিনাল জেনুইন ভোটারের নাম কেটে দিয়েছে লিস্ট থেকে, বিএলওদের দিয়ে, ইআরওদের দিয়ে, এইআরওদের দিয়ে। সেই কাটা নামগুলো নির্বাচন কমিশন তো আইডেন্টিফাই করে কাউকে, মমতা ব্যানার্জি যাই বলুন, নির্বাচন কমিশন তো কাউকে আইডেন্টিফাই করে কাটেনি। এই সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে নামটাকে কাটিয়ে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি এটা স্টাবলিশ করতে চাইছেন যেটা নির্বাচন কমিশন কেটেছে। নির্বাচন কমিশনও তার পদক্ষেপ নিয়েছে, যাদের নাম মমতা ব্যানার্জি এদের দিয়ে কাটিয়ে দিয়েছে তাদেরকে আবার ফর্ম 6 জমা দিয়ে যাতে তারা জেনুইন ভোটাররা নিজেদের দাবি মতো নিজেদের নাম তুলতে পারে তার ব্যবস্থা করে দিয়েছে। তাতে অভিষেক ব্যানার্জি কি বললো কিছু যাবে আসবে না, আর মমতা ব্যানার্জি কি বললো কিছু যাবে আসবে না।
জেনুইন ভোটাররা ফর্ম 6 জমা দেবেই, সে বিজেপির মাধ্যমে হোক আর নিজেরা ডাইরেক্ট। এই যে প্রশাসনিক রদবদল চলছে রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যতই বাইরে থেকে লোক আনুক তারা আমার হয়েই কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে। ওই যে প্রথমে বলে ফেলেছে তারা আমার হয়ে কাজ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেও পারচেস করার চেষ্টা করবেন, কিন্তু মমতা ব্যানার্জি মুঠোফোন স্বর্গে বাস করছেন। বাইরের রাজ্যের সরকারি কর্মচারীরা কেউ এ রাজ্যের যে সরকারি কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করে তাদের মতো নয়। এ রাজ্যেও প্রচুর সরকারি কর্মচারী আছে, সরকারি কর্মচারীদের সংগঠন আছে, তারাও কিন্তু বলেছে তারা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না এবছর। তারা নিরপেক্ষ ভোট করাতে সাহায্য করবে এবং যাতে নিরপেক্ষ ভোট হয় তারা দেখবে। তাই বাইরের রাজ্য থেকে আসা অফিসারদের তো কোনো প্রশ্নই নেই। এই রাজ্যের সরকারি কর্মচারীদেরকে এবছর মমতা ব্যানার্জি প্রভাবিত করতে পারবেন না, কারণ তাদের ডিএ দেননি। সুপ্রিম কোর্টের অর্ডার সত্ত্বেও তাদের ডিএ দেননি। তিনি ডিএর ঘোষণা করেছে 2016 থেকে 19 অব্দি ডিএ দিয়ে দেবেন। নির্বাচন ঘোষণা হওয়ার দু ঘন্টা আগে যদি ওনার সদিচ্ছাই থাকতো ডিএ দেওয়ার, তাহলে এতবার সুপ্রিম কোর্টের অর্ডারের উপর তো দিয়েই দিতে পারতেন। নির্বাচন ঘোষণা হওয়ার 2 ঘন্টা আগে কেন বললেন? তার কারণ উনিও জানেন উনি এটা দেবেন না, কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার 2 ঘন্টা আগে বলে দিয়ে উনি ওনাদেরকে বোঝাতে চাইলেন যে আমার মনের ইচ্ছা আছে তোমাদের দেওয়া। একদমই পুরো সম্পূর্ণটা বাউতা দিয়েছে এবং সরকারি কর্মচারীরা সেটা বুঝেওছে। মালদহে পর্যবেক্ষক হিসেবে যে ইনি এসছেন, তৃণমূল কংগ্রেস থেকে দাবি করা হচ্ছে যে সেই পর্যবেক্ষক নাকি বিহারের একজন বিজেপি নেত্রী, তার স্বামী। তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। এখানে আমি প্রচুর এমন ইনস্ট্যান্স দেখাতে পারবো যে সরকারি কর্মচারীরা এখানে ভোটের কাজ করবেন, তাদের বাড়ির কোনো না কেউ কোনো রাজনীতির সঙ্গে যুক্ত বা তৃণমূলের সঙ্গে যুক্ত। এটা কোনো বড় ম্যাটার না। যিনি সরকারি কর্মচারী উনি সরকারি কর্মচারী হিসেবে ওনার যা কাজ করার করবেন। আমি জানি না ওনাদের কথার সত্যতা কতটা, তবে সরকারি কর্মচারী যখন তার নিজের কাজে যান, আমি আশা করব তারা নিজেদের পক্ষপাতমূলকভাবে কোনো কাজ করবে না, পক্ষপাতহীনভাবেই কাজ করবে। মমতা ব্যানার্জি যে ধরনের উস্কানি দিচ্ছে, এরপর কি সুস্থভাবে ভোট হবে? কারণ তিনি নকশালবাড়িতে মহিলাদের বলে এসেছেন যে কেন্দ্রীয় বাহিনী যদি কোন রকম ভাবে ভয় দেখাতে আসে আপনাদের, রান্নাঘরে যা আপনারা প্রতিদিন ব্যবহার করেন নিয়ে বেরিয়ে আসবেন। আমি আর উল্লেখ করছি না যে কি কি। মমতা ব্যানার্জির কপাল ভালো যে যেগুলো নিয়ে মহিলাদের বেরোতে বলেছেন নকশালবাড়ির, ওগুলো নিয়ে মমতা ব্যানার্জিকে তারা করেন। মমতা ব্যানার্জি বুঝতেই পারছে না এবছর ওনার কোনো উস্কানি আর কাজ করবে না। কারণ নির্বাচন কমিশন যেভাবে ভারতবর্ষ বাংলার নির্বাচনকে এবছর সংগঠিত করার জন্য বদ্ধপরিকর আমরা দেখতে পাচ্ছি, তাতে মমতা ব্যানার্জির একটা এই উস্কানি কিছু কাজ করবে না। মমতা ব্যানার্জি পারলে রাহুল গান্ধীকে দিয়ে, সোনিয়া গান্ধীকে দিয়ে, প্রিয়াঙ্কা গান্ধীকে দিয়ে বলা, তাতেও কোনো কাজ হবে না। অন্যদিকে ভবানীপুর একদম হাই ভোল্টেজ কেন্দ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম কড়া বার্তা দিয়েছেন কর্মীদের, 60,000 ভোটে মমতা ব্যানার্জিকে সেখান থেকে জেতাতেই হবে। 600 ভোটে জিতে দেখাক মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে। মমতা ব্যানার্জি 600 ভোটে জিতে দেখাক, তাহলেই বুঝবো। উল্টো দিকে যে রয়েছে না, তার নাম শুভেন্দু অধিকারী। গতবার হারিয়েছে, এবছরেও ভবানীপুরে হারবে। আমি মমতা ব্যানার্জিকে আবেদন করলাম, অভিষেক ব্যানার্জিকেও আবেদন করলাম, চেষ্টা করুন 600 ভোটে অন্তত জেতার। 60,000 ভোট তো অনেক দূরের কথা। লোডশেডিং এর ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোডশেডিং এর ভয় ভবানীপুরে মমতা ব্যানার্জি পাচ্ছেন না, আমরা পাচ্ছি। কারণ গত বছর ভবানীপুরে যে বাই ইলেকশনে নন্দীগ্রামে হেরে যাওয়ার পর যে বাই ইলেকশনে মমতা ব্যানার্জি জিতেছিলেন, আমি সেই নির্বাচনে ভবানীপুরে দায়িত্বে ছিলাম। আমি দেখেছি ভোটের দিন কিরকম ভাবে পুলিশ ডাইরেক্টলি, মানে যেমন অভয়ার ঘটনা দেখিনি, সেরকম এই ঘটনাও এর আগে রাজনীতিতে দেখিনি। পুলিশ ডাইরেক্টলি বুথে ঢুকে সিভিল ড্রেসে ছাপ্পা মারছে, পুলিশ দিয়েই 48,000 না কত মার্জিন হয়েছে। তো মমতা ব্যানার্জি লোডশেডিং এর ভয় আমরা পাচ্ছি না, আমরা ভয় পাচ্ছি মমতা ব্যানার্জি পুলিশকে ব্যবহার করে আবার ছাপ্পা না করে। মমতা ব্যানার্জিকে যখন প্রশ্ন করা হয়েছে আপনার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু অধিকারী, তিনি বলেন কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না। ব্যক্তিগত লড়াই হিসেবে দেখছেন শুভেন্দু অধিকারীর সাথে লড়াইটা? ব্যক্তিগতভাবে ভয় পাচ্ছেন ওনাকে। রাজনৈতিকভাবে উনি দেউলিয়া হয়ে যাওয়ার পর উনি একটা জিনিস দেখেছেন, বা সারা বাংলার মানুষ দেখেছেন, যে একমাত্র শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির প্রত্যেকটা লুফলসকে নিয়ে মানুষের সামনে তুলে ধরেছেন। মমতা ব্যানার্জির যে দ্বিচারিতা, মমতা ব্যানার্জির যে স্বজন পোষণ, মমতা ব্যানার্জির বিভিন্ন রকম যে দুর্নীতি, সেগুলোকে শুভেন্দু অধিকারী
মানুষের সামনে তুলে ধরেছেন। এ থেকে উনি ভয় পাচ্ছেন যে তার বিরুদ্ধে সমস্ত ভোট শুভেন্দু অধিকারী নামক ব্যক্তির উপরে পড়বে, সেই ভয় থেকেই কথা বলছেন। তাহলে শেষ প্রশ্ন করব, আইপ্যাক মামলা যেখানে প্রশাসনের প্রধানের বিরুদ্ধে অভিযোগ, সেখানে কপিল সিব্বল তিনি দাবি করেছেন রাজ্যের প্রশাসনের ওপর তদন্তের দাবি দেওয়া হোক। কপিল সিব্বল লোকটাকে আমি আগে বেশ খানিক শ্রদ্ধা করতাম, কিন্তু যত দিন যাচ্ছে কপিল সিব্বলের উপর আমার শ্রদ্ধা ভক্তি কমে যাচ্ছে। যদিও এটা ওনার পেশা, ওনাদের পেশাটা এমনই পেশা, তাতে খুন করলেও তাকে সাপোর্ট করতে হয়, আর মমতা ব্যানার্জির মতো এরকম এত বড় ইলিগাল কাজ করলেও তাকে সাপোর্ট করতে হয়। এগুলো কপিল সিব্বল কিছুই করাচ্ছে না, তাকে আমাদের ট্যাক্সের পয়সা ঘুষ দিয়ে মমতা ব্যানার্জি করাচ্ছে। আমাদের ট্যাক্সের পয়সা খরচা করে মমতা ব্যানার্জি এইসব উকিলকে কোটি কোটি টাকা দিয়ে তার হয়ে বিভিন্ন রকম মিথ্যে অজুহাত কোর্টে দাঁড় করাচ্ছে। কোর্টের রায় যদি ইডির পক্ষে যায়, মমতা ব্যানার্জি কি গ্রেফতার হয়ে যেতে পারে? অবশ্যই যেতে পারে, সাথে রাজীব কুমার। অবশ্যই, কারণ উনি পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করেছেন। কিন্তু রাজীব কুমারকে তো উনি পুরস্কার দিয়ে একদম সাংসদ পদে বসিয়ে দিয়েছেন। উনি তো সারা জীবনই এটা করেন। ওনার হয়ে যারা কোনো বড় দুষ্কর্ম করে তাদেরকে উনি সবসময় প্রাইজ পোস্টিং দেয়। যেমন দেখছেন না নির্মল ঘোষ, নির্মল ঘোষকে সরাতে বাধ্য হলো কিন্তু তার ছেলেকে দিল, দিয়ে টিকিট দিল। সঙ্গে ছিল আগের কাউন্সিলর সোমনাথ দে, এই দেহ লোপাটের ক্ষেত্রে নির্মল ঘোষের সঙ্গী ছিলেন 1 নম্বর, তাকে পানিহাটির চেয়ারম্যান করে দিলেন। রাজীব কুমার এত রকম দুর্নীতি, এত বড় বড় ঘটনার পরে রাজীব কুমারকে আর কিছু দিতে পারলেন না, যেহেতু রিটায়ারমেন্ট হয়ে গেছে, নিজের দলে নিয়ে এসে সাংসদ করে দিলেন, একেবারে সাংসদ। এটা ওনার বরাবরের ম্যাল প্র্যাকটিস। অসংখ্য ধন্যবাদ।